বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নতুন কাকু মৌকে বলে। কি বললে তুমি? তুমি মিঠির বিরুদ্ধে কেস করবে? তুমি যদি মিঠির বিরুদ্ধে কেস করো তো আমি সেই কেস লড়ব। তুমি আমার কন্যা সম। এর চাইতে বেশি কথা বলতে আমাকে বাধ্য করো না। আর হ্যাঁ, প্লুটোর এই চলে যাওয়ার পেছনে অন্য আরও অনেকেই দায়ী, কিন্তু তুমিও দায়ী। তুমি তোমার বৌদির সাথে হাত মিলিয়ে প্লুটোকে দখল করতে চেয়েছিলে, তাই না? দখল করতে চেয়েছিলে ওকে, আর এখন তুমি মিঠিকে দোষারোপ করছো। নতুন কাকু থেমে যায়। অন্যদিকে মৌ প্লুটোকে বলে, প্লুটো, আমি তো জানি তুই কালকে মিঠির অপমান সহ্য করতে পারিসনি। আসলে কি বলতো, তুই তো মিঠিকে ওইভাবে কথাটা বলিসনি। ওই তো ভুল ব্যাখ্যা করেছে, সকলের সামনে তোকে অপমান করেছে। তোর খুব খারাপ লেগেছিল না রে? তুই আমাকে বলতে পারতি, আমি সবটা বুঝে নিতাম। তুই কেন এভাবে চলে গেলি প্লুটো? কেন এই বোকামি করলি? এখন কার সবচেয়ে বেশি ক্ষতি হলো বল? তোরই তো ক্ষতি হলো। তখনই কমলিনীর কাকুমণি প্রসূনকে বলে, প্রসূন, তুমি মৌকে তোলো। দেখতে পাচ্ছ না ইনি বেনে কাঁদছে? এসব কিছু ভালো দেখাচ্ছে না। প্রসূন বলে, কাকামণি, আমি বা কি করব বলো? ভীষণ হেল্পলেস লাগছে। এখন যদি আমি মৌকে তুলতে চাই ও আরও সিন ক্রিয়েট করবে, বিষয়টা আরও খারাপ দেখাবে। তখনই নতুন কাকু সর্বজিতের পাশে বসে। স্বতন্ত্র সর্বজিৎকে বলে, দাদা, এবার তো আমাদের প্লুটোকে নিয়ে যেতে হবে। সর্বজিৎ বলে, হ্যাঁ, ওকে নিয়ে তোরা চলে যাবি, তাই না? ছেলেটা যেতে পারতো রে, অনেক দূরে চলে যেতে পারতো, অন্য শহরে চলে যেতে পারতো। তবু তো ফিরে আসতে পারতো বল। ফিরে এসে বলতে পারতো, বাবা, আমি সব বিষয়ে মাকে সমর্থন করি না, আমি তোমাকে সমর্থন করি। কিন্তু ছেলেটা কেন এইভাবে চলে গেল রে? কেন? স্বতন্ত্র বলে, দাদা, সেই জন্যই তো বলছি, এখন এদের অর্থহীন এইসব কান্না আমার ভালো লাগছে না। আর তাছাড়া সর্বজিৎ বলে, পুলিশও তো আসবে, তাই না? সুইসাইড কেস, অবশ্যই পুলিশ আসবে। স্বতন্ত্র বলে, তুমি আমায় ওই দিকটা সামলে নিতে দাও, আমি ওই দিকটা ঠিক সামলে নেব। কিন্তু এখন আমাদের প্লুটোকে এখান থেকে নিয়ে যাওয়া উচিত, নইলে এদের এসব কান্না আমার আর সহ্য হচ্ছে না, কারণ এরাই তো দায়ী। তখনই সর্বজিৎ বলে, মিঠিমাকে বলেছিস? মিঠিমা আসবে না, ওকে ডাক, অন্তত শেষবারের মতন আমার ছেলেটাকে দেখে নে। তখনই নতুন কাকু বলে, মিঠির মা আছে, পিসিমণি আছে, ওরা যেই সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আর তাছাড়া বাবিল গেছে মিঠিকে ডাকতে। মিঠি তো বাড়িতে একা আছে, জানি না খবরটি শোনার পর কীভাবে রিয়্যাক্ট করবে। তুমি তো জানো দাদা, মিঠি এদের মতন নয়, ও খুব সেন্সিটিভ মেয়ে, ও খুব কষ্ট পাচ্ছে, ও তো প্লুটোকে খুব ভালোবাসতো, সত্যিকারের ভালোবাসা। তখনই বর্ষা অনন্যার পাশে বসে। বর্ষা অনন্যাকে বলে, অনন্যা আন্টি, প্লিজ তুমি কেঁদো না গো, প্লিজ কেঁদো না। আমি বুঝতে পারছি তোমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি জানি তো বাবেলদের পরিবারের প্রতি তোমার ভীষণ রাগ হচ্ছে। তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমারও সেরকমই রাগ হতো, কিন্তু তুমি কষ্ট পেও না অনন্যা আন্টি। যা হবার সেটা তো হয়েই গেছে, তুমি কষ্ট পেও না। এখন যদি তুমি কান্নাকাটি করো, সবাই হয়তো তোমাকে নানানভাবে অন্য কথা বলে বোঝাবে। তখনই কুর্চি কমলিনীকে বলে, তুমি দেখছো বৌদি ভাই, এখনও এখনও শয়তানি করে যাচ্ছে। মৃত্যুর মতন একটা ঘটনাকে নিয়ে এখনও পলিটিক্স করছে। না আছে কোনো শিক্ষা, আর না আছে কোনো বিবেক বিবেচনা। কমলিনী বলে, এইসব কথা সহ্য করতে করতে আমার মনটা পাথর হয়ে গেছে দিদিভাই। এইসব কথা আমার মনে আর আঘাত করে না। শুধু ও কেন, দেখো একটু পরে আমার ছেলেও ঠিক একই কথা বলবে। তখনই বুবলাই বলে, অনন্যা আন্টি, আমি আমার পরিবারের হয়ে তোমার কাছে সরি চাইছি। প্লিজ তুমি পারলে আমাদের ক্ষমা করে দিও। যদিও আমি জানি ক্ষমা চাওয়ার মুখও আমার নেই। তখনই কাকামণি বুবলাইকে বলে, হ্যাঁ রে বুবলাই, তুই সবার সামনে ক্ষমা কেন চাইছিস? আর তুই তোর পরিবার হয়েই বা কেন ক্ষমা চাইছিস? বুবলাই বলে, আমি যার কাছে ক্ষমা চেয়েছি সে ঠিকই বুঝতে পারছে। তখনই কাকামণি বলে, না, তুই তো আমাদের সামনেই ক্ষমা চাইছিস, তো আমাদেরকে একটু বল, আমরাও তো এখানে দর্শক আছি, তোর কথাটা শুনি। তোর কি মনে হয় প্লুটোর এই চলে যাওয়ার পিছনে তোর পরিবার দায়ী? প্রশান্ত তখন বুবলাইকে বলে, তোর কি মনে হয় তোর এইসব কথায় কোনো কিছু যায় আসে? কি রে বল। আমি তোকে বারবার করে বলছি বুবলাই, তুই এইসব কথা বলা বন্ধ কর। এইসব কথা বলিস না, তুই নিজেও কিন্তু ফেঁসে যাবি। তখনই সেখানে মিটিল মিঠিকে নিয়ে আসে। মিঠির আর মিঠি একসাথে আসে। মিঠি প্লুটোকে এমন অবস্থায় দেখে তার মুখের সব কথা হারিয়ে যায়। মিঠি ভীষণ কান্নায় ভেঙে পড়ে। তখনই অনন্যা চোখ বড় বড় করে মিঠির দিকে তাকায়। মিঠির মৌকে বলে, কি মৌ, এবার খুশি হয়েছে তো? তুমি তো মিঠিকে সারা জীবনের জন্য শিক্ষা দিতে চেয়েছিলে, পেরেছো? তুমি মিঠিকে সারা জীবনের জন্য শিক্ষা দিতে পেরেছো। তখনই মৌ ভীষণ সিন ক্রিয়েট করে।
মৌ চিৎকার করে উঠে দাঁড়িয়ে বলে, চুপ করো তুমি, চুপ করো, এখানে কেন এসেছো? হ্যাঁ, আজকের দিনও আমাকে অপমান করতে এখানে এসেছো? প্লুটো তোমার কে হয়? প্লুটো তো তোমার কেউ হয় না, তবে তুমি কেন এখানে এসেছো? এই মিঠির সাপাই গাইতে এসেছো? এই মিঠির কথা বলতে এসেছো? এই মিঠির জন্যই আজ প্লুটো চলে গেছে, ওর অপমান সহ্য করতে না পেরে। আমার জীবনের স্পেশাল দিন নষ্ট হয়ে গেছে, আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে, আর এখন এসেছে আমাকে অপমান করতে। চলে যাও এখান থেকে। এই মিঠির সাফাই গাইতে এসেছো না? এই মিঠির জন্যই সব কিছু হয়েছে। ওর অপমান সহ্য করতে না পেরেই প্লুটো নিজেকে শেষ করে দিয়েছে। সব কিছু হয়েছে এই মিঠির জন্য, তাই মিঠির কাছ থেকে শোনো ও খুশি হয়েছে কিনা। মৌ সিনক্রেট করতে থাকে। মিঠি তখন মৌয়ের কাছে যায়, মৌকে জড়িয়ে ধরে বলে, মৌ বাবা তুই এমন করিস না, দেখ প্লুটো আমাদের ছেড়ে চলে গেছে, তাই আজকের দিনে এমন সিনক্রেট করিস না। তখনই প্লুটোর মা উঠে দাঁড়ায়। প্লুটোর মা মিঠির হাত ধরে টানতে থাকে। সকলের সামনে মিঠিকে বলে, যা হয়েছে তোর জন্য হয়েছে সর্বনাশী, তুই আমার কোল শূন্য করেছিস, তোর জন্যই আমার ছেলে আমায় ছেড়ে চলে গেছে। প্লুটোর মাও ভীষণ সিনক্রেট করে। সবাই মিলে অনন্যাকে সামলায়। একদিকে বর্ষা অনন্যাকে ধরে রাখে, অন্যদিকে কমলিনী গিয়ে মিঠিকে শক্ত করে জড়িয়ে ধরে। কমলিনী মিঠিকে বলে, মিঠিমা আমি জানতাম তুই এখানে এলে সবাই মিলে তোকে খুব অপমান করবে, সেজন্য আমি চাইনি তুই এখানে আসিস। মিঠি বলে, মা কালই তো প্লুটো আমাকে বলেছিল ও আমায় ভালোবাসে, কথাটা শোনার পরে আমার উচিত ছিল প্লুটোকে আসর থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া। জানো তো মা, ওর সাহস ছিল না, কিন্তু আমার তো সাহস ছিল। আমি কেন এমনটা করলাম না মা? কেন প্লুটোকে ওই বিয়ের আসর থেকে টেনে নিয়ে গেলাম না? এখন সারাটা জীবন আমার কি করে চলবে মা? বাকি জীবন আমি কি করে থাকবো? আমি যাকে খুব ভালোবাসি। অনন্যা বলে, আমার ছেলে ওকে ভালোবাসার কথা বলেছিল তাই না? ভালোবাসার কথা বলেছি? মিথ্যে কথা বলেছে। আমার ছেলে ওই রকম মেয়েকে ভালোবাসতেই পারে না। তখনই কুর্চি বলে, অনন্যাদি চুপ করো, অনেক হয়েছে, এবার চুপ করো, থামো এবার। তোমার এইসব কথার আঘাতে যদি আমাদের মেয়ে কোনো ভুলভাল সিদ্ধান্ত নেয়, যদি নিজের প্রতি আঘাত আনে, যদি নিজেকে শেষ করে দিতে চায়, তখন কিন্তু আমরাও তোমাকে এইরকমই দোষারোপ করব। তখন সত্যি সত্যি দোষারোপ করব আমরা তোমাকে। আজ তোমার জীবনের এমন বিপদের দিনে আমরা তোমাকে কোনো কটু কথা বলতে চাই না। তার মানে এই নয় যে তুমি যা খুশি তাই বলবে। চুপ করে থাকো অনন্যাদি, আর একটাও কথা বলবে না। অনন্যা প্লুটোর পাশে বসে আবারও কাঁদতে থাকে। সর্বজিৎ তখন স্বতন্ত্রকে বলে, ও মনে হয় এই চিঠির কথাটা ভুলে গেছে, নতুন ওকে চিঠির কথাটা মনে করিয়ে দে। অনন্যা আমি তো তোমাকে বলেছি আমি তোমার সাথে এখন সংসার করব কিনা আমি সেটা ভাববো। আর তার উপরে তুমি যে ব্যবহারগুলো করছো, প্লিজ আমাকেও এখন মুখ খুলতে বাধ্য করো না। তখনই স্বতন্ত্র তার দাদাকে থামিয়ে দেয়, কারণ সেই চিঠি সবার সামনে পড়লেই অনন্যা নিজেই ফেঁসে যাবে। মা হিসেবে এই লজ্জা, এই অপরাধ তাকে কুরে কুরে খাবে। আর সেজন্যই সর্বজিৎ সেই চিঠি বের করতে চাইছে না। কিন্তু অনন্যার মতন মা যে ছেলের মৃত্যুতেও থামে না, অন্যকে অপমান করে যায়, সেটা তো সর্বজিৎ আর বুঝতে পারছে না। অনন্যা বরং আগের চাইতে আরো বেশি খারাপ হয়ে গেছে। মৌ তখন নেকা কান্না কাঁদতে কাঁদতে বলে, প্লুটো তুই কেন এইভাবে চলে গেলি? আর যাওয়ার আগে কেন তুই বলে গেলি না তুই কার জন্য এইভাবে চলে গেলি? একবার তো তার নামটা বলে যেতে পারতিস। তখনই সর্বজিৎ বলে, বলে গেছে তো, নামটা বলে গেছে। কার জন্য কাদের জন্য আমার ছেলেটা চলে গেছে স্পষ্ট ভাষায় তাদের নাম বলে গেছে। তখনই সবার মনে তখন নানান প্রশ্ন জাগে। সবাই সর্বজিতের কাছে জানতে চায়, প্লুটো কি যাওয়ার আগে কোনো সুইসাইড নোট লিখে গেছে? আর কার নাম লিখেছে? সর্বজিৎ বলে, সেখানেও ওর খুব আপনজনের নাম লিখেছে, সেখানে মিঠির কোনো নাম নেই, তাই তোমরা অযথা মিঠিকে দোষারোপ করো না। স্বতন্ত্র বলে, দাদা। সর্বজিৎ বলে, আমি তো এত সময় চুপ করেই ছিলাম রে, চুপ করেই তো ছিলাম, কিন্তু আর পারলাম না। এদের এইসব কথা শুনে আর নিজেকে থামিয়ে রাখতে পারলাম না। একটা কথা মনে রেখো অনন্যা, তুমি যদি আর একটু সিনক্রেট করো, অকারণে যদি মিঠির মতন একজন মেয়েকে দোষারোপ করো, তো আমি সবার সামনে সেই চিঠি পড়তে বাধ্য হব। আর তারপরেই তোমার কি হবে তুমি ভাবতেও পারছো না। তুমি যদি নিজের মরণ চাও তবে এখনও কথা বলে যাবে, আর যদি নিজের মৃত্যু না চাও তবে চুপ করে থাকবে, একদম চুপ করবে। এরপরেই স্বতন্ত্র বলে, দাদা এবার চলো। সর্বজিৎ বলে, হ্যাঁ এবার যেতে হবে তাই না? আমার ছেলেটাকে আগুনের দিকে ঠেলে দিতে হবে, ছেলেটা বড্ড ভয় পায় জানিস তো। এই বলে সর্বজিৎ আবারও স্বতন্ত্রকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখনই অনন্যা বলে, আমার ছেলেটা সহ্য করতে পারবে না, এই কষ্টটা সহ্য করতে পারবে না ও। সর্বজিৎ বলে, একটুখানি জ্বর হলে ও খুব দুর্বল হয়ে যেত, ও খুব ঘাবড়ে যেত, আর সেই ছেলেটা আমার আজ চলে গেল, এখনো দেওয়া হবে।
সর্বজিৎ ভীষণ কাঁদছে। তখনই কমলিনীর কাকুমণি এসে বলে, প্লিজ সর্বজিৎ, তুমি এইভাবে কান্নাকাটি করো না, নিজের মনকে শক্ত করো। সর্বজিৎ বলে, আমি তোমার মনকে শক্তই করে রেখেছি, তুমি কি সেটা বুঝতে পারছো না?